তো গতদিন আমরা কি করেছিলাম যে থার্ড পার্ট পর্যন্ত আমরা যখন পড়েছিলাম ইমিউনোলজির উপরে, তখন কি দেখলাম যে আমরা ফ্যাগোসাইটোসিস নিয়ে আলোচনা করেছি। ফ্যাগোসাইটোসিস 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 নিয়ে আলোচনা করেছি। ফ্যাগোসাইটোসিস নিয়ে গতদিনের আলোচনায় আমরা কি দেখেছি যে কিভাবে নিউট্রোফিল জাতীয় কণিকাগুলো, নিউট্রোফিল জাতীয় রক্তকোষগুলো কিভাবে এনগাল্প করে। এনগাল্প মানে গিলে খায়। কাদেরকে গিলে খায়? নিউট্রোফিল বা মনোসাইট জাতীয় সমস্ত কণিকাগুলো বাহ্যিক যে সমস্ত মেটেরিয়ালস আছে, সে মেটেরিয়ালস ক্ষতিকারক যদি মেটেরিয়াল যারা শরীরের ক্ষতি করে, যেমন ভাইরাস হতে পারে, সেটা সেটা ব্যাকটেরিয়া হতে পারে, তাদেরকে গিলে খায়। এটা এক ধরনের অনির্দিষ্ট অনাক্রম্যতা বা নন স্পেসিফিক ইমিউনিটির একটা পার্ট। আজকে আমরা তার যে ফার্দার একটু এগিয়ে আসব। আমরা আজকে পার্ট 4 করব ইমিউনোলজির। যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল কেমিক্যালস। যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল কেমিক্যালস। অ্যান্টি অ্যান্টি কথার মানে কি? অ্যান্টি এই কথার অর্থই হচ্ছে বিপরীত বা এগেনস্ট। এগেনস্ট, AGAINST, এগেনস্ট। কোনো কিছু মাইক্রোবস, যে কোনো মাইক্রোবস তার এগেনস্টে যে সমস্ত কেমিক্যালস গুলো কাজ করবে, মাইক্রোবস এর এগেনস্টে যে সমস্ত কেমিক্যালস গুলো কাজ করবে, যে কেমিক্যালস গুলো বডিতে তৈরি হয়, বডিতে, আমাদের বডিতে আমাদের শরীরে প্রবেশ করা মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমস কে মেরে ফেলার জন্য, নষ্ট করার জন্য যে সমস্ত কেমিক্যালস গুলো তৈরি হয়, সেই কেমিক্যালস গুলো, সেই সিক্রেটেড কেমিক্যালস গুলো সম্বন্ধে আমরা এই ক্লাসে আলোচনা করব। কি কি কেমিক্যালস আমাদের শরীরে সিক্রেট হয়? আমাদের শরীরে প্রথম যে সিক্রেশনটা হয় সেটা হলো আমাদের যে পাকস্থলী রয়েছে, যে আকৃতির যে পাকস্থলী বা স্টোম্যাক রয়েছে, সে পাকস্থলীর অক্সেন্টিক সেল থেকে কনসেন্ট্রেটেড HCl বা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। এটা একটা সিক্রেশন। পাকস্থলীর অক্সেন্টিক সেল থেকে, অক্সেন্টিক কোষগুলো থেকে HCl রিলিজ হয়। এই HCl এর কারণে আমরা খাবারের সঙ্গে যে সমস্ত মাইক্রোবস গুলো, যে সমস্ত অযাচিত জিনিসপত্র গ্রহণ করি, তার বেশিরভাগটাই কনসেন্ট্রেট HCl এর সাহায্যে মারা যায়। এই কনসেন্ট্রেট HCl তা একটা অনির্দিষ্ট অনাক্রম্যতার অ্যান্টি মাইক্রোবিয়াল কেমিক্যালস এর অন্তর্গত একটা পদার্থ। সেকেন্ড চলে এসো লাইসোজাইম। লাইসোজাইম, LYSOZYME, লাইসোজাইম। এই জাইম বা পেপসিনোজেন, পেপটাইডেজ, এই ধরনের যে সমস্ত টার্মস গুলো পাবে, এই সমস্ত টার্ম গুলো এনজাইমের সঙ্গে যুক্ত। ENZYME, এনজাইমের শেষে জাইম। লাইসোজাইম, লাইসোজাইম এক ধরনের এনজাইম। কোথায় সিক্রেশন হয়? CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই ধরনের ফ্লুইড ছাড়া টিয়ার্স মানে চোখের জল, টিয়ার্স মানে চোখের জল, চোখের জলের মধ্যে লাইসোজাইম থাকে। তাছাড়া কোথায় থাকে? স্যালাইভা, স্যালাইভার মধ্যে লাইসোজাইম থাকে। এই সমস্ত জায়গায় লাইসোজাইম থাকে, যারা মাইক্রোবিয়াল গুলোকে, মাইক্রো অর্গানিজমস গুলোকে মেরে ফেলতে সক্ষম। কিন্তু CSF মতো কোনো জায়গায় লাইসোজাইম এই এনজাইমটা থাকে না। CSF এর পুরো নাম কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে কিন্তু লাইসোজাইম জাতীয় এনজাইমটা থাকে। এই লাইসোজাইম হলো অ্যান্টিমাইক্রোবিয়াল কেমিক্যালসের দ্বিতীয় একটা। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। নরমালি আমরা এর পরবর্তীকালে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সম্বন্ধে বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আমাদের দেহের বিশেষ কিছু অংশে, বিশেষ করে দেহ যেসব জায়গায় এক্সপোজ হয়ে গেছে,
দেহের কিছু কিছু অংশ যেগুলো বাইরে এক্সপোজ থাকে, যেমন আমাদের মুখবিবর, যেমন ইউরিনোজেনিটাল এরিয়া, এই সমস্ত জায়গাগুলো, ইউরিনোজেনিটাল এই সমস্ত জায়গাগুলোকে এক্সপোজ হয়ে থাকে। এই ইউরিনোজেনিটাল এরিয়া, মুখবিবর বা স্যালাইভা, এই সব জায়গায় মুখবিবরে যে স্যালাইভা সিক্রেশন হয় সেখানে কিন্তু আমাদের এই অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডিগুলো কি করে? অ্যান্টিবডিগুলো বাইরে থেকে আসা অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রয় করতে করে। এই অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? আমাদের বডিতে যে প্লাজমা সেল আছে, বডির প্লাজমা সেলস, সেই প্লাজমা সেলস থেকে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়, কোথায় গিয়ে ম্যাচুরেশন পায়, কোথায় গিয়ে ম্যাচিওর হয়, কিভাবে অ্যান্টিবডি কাজ করে, এই সম্বন্ধে বিস্তারিত ফার্দার টপিক স্পেসিফিক ইমিউনিটি, বা এটা আমরা নন স্পেসিফিকে করছি, ওখানে আমরা স্পেসিফিক ইমিউনিটির কোশ্চেনে বিস্তারিত জানবো। কিন্তু তার আগে আমরা জানি যে অ্যান্টিবডিও কিন্তু আমাদের বডির যে সমস্ত জায়গাগুলো বাইরে এক্সপোজ অবস্থায় আছে, যেমন ইউরিনোজেনিটাল রিজিয়ন বা ইত্যাদি। এরপরে যে টপিকটা আসবো সেটা হচ্ছে স্যালাইভা। স্যালাইভা থেকে যে সমস্ত সিক্রেশন গুলো হয়, তো তাতে অ্যান্টিবডি থাকে, বাফার্স থাকে। বাফার্স কেমিস্ট্রিতে পড়েছো, বাফার সলিউশন কি, বা পড়া না পড়লে পরবর্তীতে আলোচনা করবো। এই অ্যান্টিবডি থাকে, বাফার্স থাকে। অ্যান্টিবডি বাফার্স এদের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকে। তাছাড়া এখানে জাইমেজ, আগে যেটা আমি পড়েছিলাম এনজাইম, লাইসোজাইম, এই এনজাইমটা স্যালাইভারে থাকে। এর ফলে কি হয় যে স্যালাইভারি সিক্রেশনের ফলে মুখবিবরে যে সমস্ত মাইক্রো অর্গানিজমসগুলো আসে, স্যালাইভারি সিক্রেশনের এই তিনটে পদার্থ অ্যান্টিবডি, বাফার্স, লাইসোজাইম সেটাকে ডেস্ট্রয় করে দেয়। নেক্সট যে টপিক আসবো সেটা হচ্ছে ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্স, INTER, ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্স কি? নির্দিষ্ট অনাক্রম্যতা বা স্পেসিফিক ইমিউনিটি যখন করব, সেখানে দেখবো টি সেল, বি সেল, এই ধরনের কিছু কোষের কথা আমরা জানবো, ডিটেলসে জানবো। এখন জানি যে কোন একটা বডি সেল, এটা একটা বডি সেল, যদি এটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, তখন এই বডি সেল এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। এই বডি সেল এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। সেই কেমিক্যালটার নাম হলো ইন্টারফেরন্স। সেই কেমিক্যালটার নাম হলো ইন্টারফেরন্স। তাহলে ইন্টারফেরন্স বডি কখন রিলিজ হয়? যখন কোনো বডি সেল, কোনো দেহের অংশ ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড, তখন সেখান থেকে ইন্টারফেরন্স রিলিজ হয়। সেই ইন্টারফেরন্স সেটা টি সেল, ম্যাক্রোফাজ, এদেরকে অ্যাক্টিভেট করে দেয়, এবং এদেরকে অ্যাক্টিভেট করে দেওয়ার মাধ্যমে যাতে পরবর্তীকালে অন্য কোনো সেল, অন্য কোনো সুস্থ সেল ওই ভাইরাস দ্বারা ইনফেক্টেড না হয়, সেটা স্থির থাকে। এটা হলো ইন্টারফেরেন্সের কাজ। ইন্টারফেরেন্স ভাইরাস ইনফেক্টেড সেল থেকে রিলিজ হয়। ভাইরাস যখন কোনো সেল দ্বারা, কোনো সেল যখন ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, তখন ইন্টারফেরেন্স রিলিজ হয়। এটা রিলিজ হলে সেটা টি সেল, ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, এবং যার ফলে অন্যান্য পার্শ্ববর্তী সেলগুলো আর ক্ষতিগ্রস্ত হয়। তো এরপরে আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট রক্ত এবং অন্যান্য কলায়
কুড়ি ধরনের প্রোটিন নিয়ে তৈরি। রক্ত আর অন্যান্য কলা, ব্লাড মানে রক্ত আর অন্যান্য টিস্যুকে, টিস্যু মানে কলা, 20 ধরনের 20 টাইপস প্রোটিনস নিয়ে তৈরি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কখন অ্যাক্টিভ হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন একসঙ্গে কাজ করে, অর্থাৎ যখন ধরে নাও একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন সেট তৈরি হয়, যাকে আমরা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, বা যাকে এক কথায় তুমি ইমিউন কমপ্লেক্স, এটা যখন তৈরি হয়, এই ইমিউন কমপ্লেক্স তৈরি হওয়ার সময় কমপ্লিমেন্ট রিলিজ হয়। কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্ট ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি টি সেল এবং ম্যাক্রোফেজকে উদ্দীপিত করে বা অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট করার পর ওই একই কাজ, ক্ষতিগ্রস্ত যে সমস্ত কোষ বা কলা আছে সেগুলোকে সেই ক্ষতিগ্রস্ত কোষ বা কলায় টি সেল বা ম্যাক্রোফেজ ওদেরকে কাজে লাগাতে সাহায্য করে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট 20 ধরনের প্রোটিন নিয়ে তৈরি, যা রক্ত বা টিস্যুতে থাকে, এবং সেটা কখন অ্যাক্টিভেট হয়? যখন অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স তৈরি হয়, তখন সেটা অ্যাক্টিভ হওয়ার পর সেটা কি করে? টি সেল বা ম্যাক্রোফেজকে উদ্দীপিত করে, অ্যাক্টিভ করে, স্টিমুলেট করে, এবং তারা তখন গিয়ে ক্ষতিগ্রস্ত কোষগুলোকে ঠিক করে, বা শরীর থেকে ক্ষতিগ্রস্ত কোনো মাইক্রো অর্গানিজম তাদেরকে ডিস্ট্রয় করতে সাহায্য করে। এই হলো 6টা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টেরিকা, এবং তারা কিভাবে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক পদ্ধতিতে শরীরকে বিভিন্ন মাইক্রোবসের হাত থেকে বাঁচায়, তার একটা সংক্ষিপ্ত বিবরণ। ধন্যবাদ। আজকে পার্ট 4 এতটুকুই। পরে পার্ট 5 আমরা স্পেসিফিক ইমিউনিটি বা আমরা নির্দিষ্ট অনাক্রম্যতা এবং ইমিউন রেসপন্স, যেখানে আমরা ইনফ্ল্যামেটরি রেসপন্স সম্বন্ধে জানব। নেক্সট ক্লাসে ইনফ্ল্যামেটরি রেসপন্স। ইনফ্ল্যামেশন মানে হচ্ছে প্রদাহজনিত প্রতিক্রিয়া। সেই প্রদাহজনিত প্রতিক্রিয়া এবং নির্দিষ্ট অনাক্রমিতা সম্বন্ধে আলোচনা করব।